তো সিনেমার শুরুতেই আমরা দেখি বরফের নিচে চাপা পড়ে থাকা এক ব্যক্তি হঠাৎ করে উঠে দাঁড়ায়। আশ্চর্যের ব্যাপার ছিল, সে এখনো বেঁচে ছিল। কাপড় পরে প্রস্তুত হয়ে সে কাঠের ভিতর থেকে নিজের ছুরিটা বের করে নেয় এবং যাত্রায় বেরিয়ে পড়ে। এখানে ছিন কাট হয়ে অন্য একটা ছিনে দুটি বাচ্চাকে দেখা যায়। ছেলেটির নাম ছিল জিম, আর সে তার বোনের সাথে এই বাড়িতে একাই থাকতো। সব কাজ সে নিজেই করত। তাকে দেখে মনে হতো না যে বেঁচে থাকার জন্য তার কোনো বড় মানুষের প্রয়োজন আছে। জিম সিঁড়িতে বসে নিজের বন্দুকের ভিতর বুলেট ভরছিল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল এটি হয়তো খেলনা বন্দুক, কিন্তু কাছে গিয়ে দেখা গেল এটা আসলে একটি ট্র্যাঙ্কুলাইজার গান। এই বুলেটগুলো অন্য মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়। জিম হঠাৎ বাইরে একটি জিপ গাড়ি আসতে দেখে এবং সে দ্রুত সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় একটি লোক তার বোনকে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। লোকটি জিমকে দেখে ওই একই প্রশ্ন করে যে তোমার বাবা কোথায়। জিম কোনো উত্তর না দিয়ে তার বোনকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে। জিম ঘরের ভিতর ঢুকে ভালোভাবে ঘরটা লক করে ফেলে সিকিউর করে নেয়। তারপর বোনের সাথে খেলতে বসে যায়। ঠিক তখনই আমরা তাদের বাড়ির বাইরে অদ্ভুত রকমের মানুষগুলোকে দেখতে পাই, যারা ঘর ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ঘরটি ছিল বুলেট প্রুফ, তাই তারা ভিতরে ঢুকতে পারছিল না। আসলে তারা সবাই ছিল জম্বি আর এই বাচ্চাদের খেতে চাচ্ছিল। এই সময় জিম আর তার বোন যে পৃথিবীতে বাস করছিল সেই পৃথিবীতে মাত্র 1% মানুষ বেঁচে ছিল। বাকিদের সবাই জম্বি ভাইরাসে গ্রাস করে ফেলেছে। জিম আর তার বোন এই জম্বিদের দেখে তেমন ভয় পাচ্ছিল না, কারণ এটা তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। জিম আর তার বোন ঘরের বাইরে দোলনার মধ্যে খেলা করতেছিল। হঠাৎ একটি গাড়ি চলে আসে। সেখানে জ্যাক এসেছিল এবং সে এবার তার সহধর্মীকে সাথে নিয়ে এসেছে। জ্যাকের স্ত্রী কাছে এসে জিমের বোনকে কোলে তুলে নেয়, কিন্তু এটা দেখে কুকুরটিও ঘেউ ঘেউ করতে থাকে এবং জিম তার বোনকে জোর করে নিচে নামাতে বলে। যখন জিমের বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন জিম জানায় যে তারা সাপ্লাই আনতে বাইরে গেছে। এটা শুনে সেই দম্পতি তাকে বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। তোমাদের বাবা মা ফিরে আসা পর্যন্ত আমরা এখানে থেকে তোমাদের খেয়াল রাখবো। ছিন কাট হয়ে এবার আমাদের আবার অন্যদিকে ইডেনকে দেখানো হয়, যে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে জম্বিদের কোনো ভয় না পেয়ে নিজের একমাত্র অস্ত্র দিয়ে সামনে আসা সব জম্বিদেরকে মেরে ফেলছিল। এইদিকে জিমের বাড়িতে সেই দম্পতি খেয়াল করে দেখে যে সব ধরনের সুবিধার পাশাপাশি এখানে দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও মজুদ রয়েছে। এই কারণে তারাও এখানে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ তাদেরও জানা হয়ে যায় যে জিম আর এই ছোট মেয়েটি এই বাড়িতে একাই থাকে। এই সব কথাবার্তা জিম চুপি চুপি শুনে ফেলছিল। জানি না তার মনে তখন কি ভয় কাজ করছিল। সে তার বোনকে একটি নিরাপদ জায়গার ভিতরে বন্ধ করে দেয়। এদিকে জিমের কুকুরও সবকিছু বুঝতে পেরে ঘেউ ঘেউ করতে শুরু করে। এ সময় রাতও হয়ে গিয়েছিল। রাতে সেই দম্পতি যখন বাড়ির আশপাশে অনেক জম্বিকে দেখতে পায় তখন তারা হঠাৎ করেই খুব ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে এখানকার সব লাইট বন্ধ করে দেয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে পিছন দিক থেকে দরজা খুলে যায় আর কেউ সেই মেয়েটির উপর হামলা চালায়। আমাদের সেই মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় দেখানো হয়। এরপর কেউ তাকে টেনে হিঁচড়ে ওই বাড়ি থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তার স্বামীর কি হয়েছিল এখানে সেটা আর দেখানো হয় না। আর দৃশ্য কাট হয়ে আমাদের ইডেন গাছিন দেখানো যায়। সেখানে ইডেন অজ্ঞান অবস্থায় বরফের উপর পড়েছিল। ইডেনের যখন হুঁশ ফিরে আসে সে তখন দেখতে পায় যে সে একটি ফাঁদে আটকা পড়েছে এবং সে এখানে অচেতন অবস্থায় অনেকক্ষণ ছিল। সে ফাঁদ থেকে বের হতেই সামনে একটি মেয়েকে দেখতে পায় যা জিমের বোন ছিল। হঠাৎ ইডেনের গলায় একটি পিন এসে পড়ে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা আসলে জিম নিক্ষেপ করেছিল তার ট্র্যাঙ্কুলাইজার বন্দুক থেকে। আবার যখন ইডেনের হুঁশ ফিরে আসে সে জিমের ঘরের কাছে যায় এবং জিম তখনও তার দিকে বন্দুক তাক করেছিল। জিম তখন ইডেনকে তার পরিচয় দিতে বলে। ইডেন তখন বলে, আমি একজন সৈনিক এবং আমি আমার স্ত্রীকে খোঁজার জন্য দক্ষিণ দিকে যাচ্ছি। জিম আশ্চর্য হয়ে যায়। সে জানতো যে এখানে যেই আসে না কেন সে হয় খাবার নয় ওষুধের জন্যই এখানে আসতো, কিন্তু ইডেন এসেছে তার স্ত্রীকে খোঁজার জন্য। জিমের মনে সহানুভূতি চলে আসে এবং সে ইডেনকে নিয়ে তার ঘরের ভিতরে চলে যায়। জিম ইডেনের সঙ্গে একটি চুক্তি করে, আমাদের বাড়ির পাওয়ার শেষ হয়ে গেছে, যদি তুমি ট্রেডমিল চালিয়ে এখানে সব ব্যাটারি চার্জ করে দাও তাহলে আমি তোমাকে ওষুধ, খাবার আর থাকার জায়গা দেব। ইডেন তার কথা মেনে তার রুমে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা কোথায়? প্রথমবারের মতো জিম তার সঙ্গে মিথ্যা বলে না। সে জানায়, আমার বাবা একজন ডায়েট সায়েন্টিস্ট এবং অনেকদিন ধরে বাড়ি ফেরেনি, আর আমার মা সিকিউরিটি এজেন্সিতে কাজ করে। আজকাল তিনিও নিজের মিশনে আছেন। এই কথাবার্তার মাঝে ইডেন খেয়াল করে যে বাড়ির বাইরে একটি জম্বি ছিল। ইডেন তাড়াতাড়ি বাইরে গিয়ে একটি বড় ব্লক তুলে সেই জম্বির মাথায় মেরে তার মাথা চূর্ণ করে দেয়। জিম সবকিছু নিজের চোখে দেখছিল, কিন্তু সে তার বোনের চোখে হাত দিয়ে ঢেকে দেয়। ইডেন যখন তার ঘরে ফিরে আসে তখন জিম বলে, তুমি জম্বিটাকে কেন মারলে? এই বাড়ি তো বুলেট প্রুফ, জম্বিরা এই বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। এটা শুনে ইডেন আরো বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে এই বাড়িতে আরো কি কি সুযোগ সুবিধা রাখা আছে।
যাই হোক, এই সময় ইডেনকে তার কাজ শেষ করতে হবে এবং যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। সে দিন রাত বিরতি ছাড়া ট্রেডমিলে দৌড়াতে থাকে যাতে তাদের ব্যাটারিগুলো চার্জ হতে পারে। বিরতিহীন এরকম পরিশ্রমের ফলে ইডেন এক সময় তার শরীরকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। জিমের বোন তাকে পানি দেয়, খাবার খাওয়ায়, তারপর নিজের কাপড় দিয়ে তাকে গোসল করে ফ্রেশ হতে বলে। ফ্রেশ হওয়ার পরে ইডেন তাদের খাবার দেয় এবং যখন তারা বাইরে যায় তখন দেখে আজ তাদের ফাঁদে একটা জম্বি ধরা পড়েছে, যেটাকে জিম নিজের বন্দুক দিয়ে মেরে ফেলে। তখন এখানে দিয়ে যেতে যেতে আমার এক বৃদ্ধ লোককে দেখতে পাই, এক মেয়েকেও দেখি যারা হয়তো কাউকে খুঁজছিল। সেখান থেকে ইডেন আর বাচ্চারা বাড়ি ফিরে আসে। বাড়িতে ইডেন এখন এই বাচ্চাদের বাবা মায়ের ছবি দেখে। সেখানে সে একটি গাড়ির চাবি খুঁজে পায় আর সঙ্গে সঙ্গে তার মাথায় একটা আইডিয়া আসে, সে এই গাড়ি নিয়ে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাবে। যখন ইডেন চাবি নিয়ে গাড়ি চালু করতে যায় তখন সে বুঝতে পারে এই গাড়িটি আগে থেকেই খারাপ, যা সে ঠিক করতে পারবে না। সে অনেক চেষ্টা করার পরেও গাড়িটি ঠিক হয় না। তারপর ইডেন ঘরের বাইরে চলে আসে এবং সে ঘরের ভিতরে দেখতে থাকে। হঠাৎ সে একটা ঘরের রুমের মধ্যে একটা আজব ধরনের আওয়াজ শুনতে পায়। ইডেন রুমের কাছে গিয়ে চেক করতে চায় যে ঘরের ভিতরে কি আছে, কিন্তু তখন সেই সময় জিম সেখানে আসে এবং তাকে বাধা দিয়ে সকলে মিলে ঘরের ভিতর চলে যায়। সকলে মিলে খাওয়া দাওয়া শেষ করে তারা বিছানায় ঘুমাতে যায় এবং জিম নিজের হাতটা হাতকড়া দিয়ে বেঁধে রাখে। ইডেন ঘুম থেকে উঠে খেয়াল করে যে জিম ঘরের ভিতর নেই। সে বাইরে গিয়ে খুঁজতে থাকে এবং সে দেখে যে জিম একটি ট্রাক্স ফাঁদ ঠিক করতেছিল, যা জম্বি ধরার ফাঁদ ছিল। জিমকে এখানে কাজের মধ্যে দেখে ইডেন তাড়াতাড়ি চলে যায় রুমের ভিতরে দেখার জন্য যে সেখানে আসলে কি রাখা আছে। ইডেন রুমের দরজা খোলার পর সেখানে তেমন কিছু দেখতে পায় না, শুধু সেখানে একটা ম্যাট্রেস, বালিশ আর কম্বল দেখা যায় আর দেয়ালে আঁচড়ের দাগও নজরে পড়ে। ইডেনের মনে হয় যেন এখানে কোনো জম্বিকে ধরে আটকে রাখা হয়েছিল। ইডেন রুমের ভিতর বিশেষ কিছু দেখতে না পেয়ে সে রুমের ভিতর আবার চলে আসে। এখন ইডেন বাড়িতে আসে এবং কিছুক্ষণ পর সে খেয়াল করে দেখে যে বাড়ির গেটের কাছে একজন অচেনা লোক আছে। সে বাইরে থেকে বাড়িটা তল্লাশি করছে। ইডেন দ্রুত লুকিয়ে পড়ে যাতে লোকটা তাদের ব্যাপারে কিছু জানতে না পারে। এদিকে জিমের বোন ওই লোকটিকে দেখে হাই বলতে শুরু করছিল। ইডেন লোকটা খেয়াল করার আগেই জিমের বোনকে তুলে লুকিয়ে ফেলে। এভাবে সে লোকটার কাছ থেকে তাদেরকে বাঁচিয়ে দেয়। এই সবকিছু জিম আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর এখন সে বুঝতে পেরে গেছে যে ইডেন তাদের কোনো ক্ষতি করবে না। তাই সে ইডেনের রেখে দেওয়া জমা অস্ত্রটি তার কাছে ফিরিয়ে দেয়, যে তার কাছে আগেই রেখে দিয়েছিল। ইডেন তার চুক্তির কাজ করার ফাঁকে ফাঁকে সেই গাড়িটি মেরামতের কাজ করতেছিল, যেটা তার খুব কাজে লাগবে। ইডেন ও জিম গল্প করার ফাঁচে হঠাৎ সে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়, যেখানে জিমের বোন বাইরে কোনো বিপদে পড়েছে। দুজনে মিলে বাইরে গিয়ে দেখে যে লোকটা আগে বাড়িটা তল্লাশি করছিল সে এবার তার সঙ্গীদের নিয়ে এসেছে জিম এবং তার বোনকে জিম্মি বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। জিম তার ট্যাঙ্কুলাইজার গান দিয়ে একজন লোককে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই পিছন থেকে হঠাৎ দুজন লোক পরে মারা যায়। তাদেরকে কেউ গুলি করেছিল আর গুলি চালিয়েছিল আর কেউ নয়, জিমের মা, যিনি এখন ফিরে এসেছে। কিন্তু যে দিকে গুলি চলেছিল আর একটি গুলি হঠাৎ ইডেনের গায়ে লেগে যায়। ইডেন বরফের উপর পড়ে যায়। মারা যাওয়ার আগে সে ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং নিজের স্ত্রীকে দেখতে পায়। কিছুক্ষণ এইভাবে সময় কেটে যায়, তারপর অদ্ভুত ঘটনা ঘটে। ইডেন আবার জীবিত হয়ে ওঠে আর তার থেকে বেশি অবাক করার বিষয় ছিল সে পুরোপুরি আগের মতোই বেঁচে উঠেছিল। আসলে ব্যাপারটা এরকম ছিল যে তার ক্ষত পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। সে নিজেকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু জিম আর তার মা তাকে দেখে একদমই অবাক হয়নি। তারা ইডেনকে ইশারা করে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং তার কন্ডিশন সম্পর্কে তাকে বোঝানোর চেষ্টা করে। এখানে একটু মজার টুইস্ট ছিল। সাধারণ মানুষ যারা জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায় তারা নিজেদের মস্তিষ্কের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, পাগলের মতো আচরণ করে, অন্যদের মেরে ফেলে, সহজ ভাষায় পুরোপুরি জম্বিতে পরিণত হয়। কিন্তু এখন এই জম্বিদের মধ্যে কিছু স্পেশাল জম্বিও আছে। স্পেশাল জম্বি তাদের বলা হয় যারা ভাইরাসে আক্রান্ত হলেও নিজেদের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারায় না। তবে কখনো কখনো জম্বি ভাইরাস তাদের মস্তিষ্ককে কন্ট্রোল করে ফেলে, যার ফলে তারা নিজেদের হারিয়ে ফেলে, মানুষকে মারে এবং খুব অদ্ভুত অদ্ভুত কাজ করে। আর তখন তাদের হুঁশ ফিরে আসে, তখন জম্বি অবস্থায় কী করছে তার কিছুই তাদের মনে থাকে না। এইসব কথা শুনে ইডেন বুঝতে পারে যে সে একজন স্পেশাল জম্বি, কারণ মুভির শুরুতেই আমরা তাকে মারা যাওয়ার পর আবার বেঁচে উঠতে দেখেছিলাম। আর তখনই বোঝা গিয়েছিল যে সে জম্বিতে পরিণত হতে পারে। জিমের মা ইডেনকে জম্বি ভাইরাসের সকল পরিণতি বলতে থাকে। তারা আসলে যখন জম্বি অবস্থা থাকে তখন তাদের কোনো হুঁশ থাকে না। তারা আবার যখন সুস্থ হয়ে ওঠে তখন অতীতে কি করেছিল সেটা আর মনে করতে পারে না। মূলত জম্বি অবস্থায় থাকার কারণে মানুষ তাদের ভালো মন্দ জ্ঞান ভুলে যায় এবং তারা তাদের মস্তিষ্কের বাইরে গিয়ে অন্যথা বিরূপ কিছু করে ফেলতে পারে। আবার যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে আবার অতীতের কোনো কিছুই মনে করতে পারে না, নিজেকে সুস্থ অনুভব করতে থাকে। এসব কথা শুনে ইডেন বুঝতে পারে যে সে আসলে একজন ভয়ঙ্কর স্পেশাল জম্বিতে পরিণত হয়েছে। তাছাড়াও আমরা মুভির শুরুতে ইডেনকে মৃত থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে দেখেছি। এসব কথা বলার ফাঁকে জিমের মা লিনা অর্থাৎ ইডেনকে আরো একটি শকিং নিউজ দিয়ে দেয় যে তার ছেলে জিম আসলে একজন জম্বি। আমরা সিনেমার শুরু দৃশ্যতে এক দম্পতিকে মেরে ফেলতে দেখেছিলাম, সেটা আসলে কেউ মেরেনি, জিম নিজেই মেরেছিল। যেদিন জিমের পোষা কুকুরটি তার শরীরের গন্ধ শুনতে থাকে ঠিক তখনই জিম বুঝতে পারে যে সে একজন স্পেশাল জম্বিতে পরিণত হয়ে গিয়েছে।
এই জন্য জিম জম্বিতে পরিণত হওয়ার আগে আগে তার বোনকে একটি বন্ধ রুমের ভিতরে আটকে রাখে এবং সে নিজে যখন ঘুমাতে যায় তখন তার হাতটি একটি হাতকড়া দিয়ে বেঁধে ফেলে যাতে সে তার বোনকে আক্রমণ করে না বসে। এরপরে রাত চলে আসে আর আমরা দেখি আজ রাতেও ইডেন তার স্ত্রীকে নিয়ে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে। তার স্ত্রী একটি জঙ্গলের মধ্যে আটকে পড়েছে এবং তার অর্ধেক মুখ রক্তে ভরা আর তার পাশে একটা মৃত বাচ্চা পড়ে আছে। এটা দেখে সে ভয় পেয়ে এবং কাঁদতে শুরু করে দেয়। তার দুঃখ দেখে এখানে লিনা আসে তাকে সান্ত্বনা দিতে। লিনা ইডেনকে বলে এরকম সবারই জীবনে কিছু না কিছু ঘটনা ঘটেছে যার দ্বারা তাদের জীবনটা বিষণ্ণতায় পরিণত হয়েছে। লিনা ইডেনকে তার জীবনের ঘটে যাওয়া কাহিনীগুলো বলতে শুরু করে। তখন তার 2 সন্তান জন্ম নেয় যখন দুজনের হার্টের একটা অসুখ ছিল যার কোনো চিকিৎসা সম্ভব ছিল না। সে জানায় সেই সময় জম্বি ভাইরাসও খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। তার স্বামী যিনি একজন বায়োসায়েন্টিস্ট ছিলেন স্পেশাল জম্বিদের ব্যাপারে জানতে পারেন। জম্বি ভাইরাস নিয়ে গবেষণা করতে করতে তিনি এমন একটি ডোজ তৈরি করেন যেটা জিমকে ইনজেক্ট করার পর জিম শারীরিকভাবে জম্বিতে পরিণত হয় কিন্তু মানসিকভাবে খুবই স্বাভাবিক মানুষ ছিল। অর্থাৎ সে এক ধরনের সুপার জম্বিতে পরিণত হয়েছে আর এর ফলে তার অসুখ থেকেও সে মুক্তি পায়। লিনাদের মনে হয়েছিল এভাবে হয়তো জীবন ভালোভাবেই কেটে যাবে কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। একদিন জিম লিনার স্বামীকে কামড়ে দেয় ফলে জম্বি ভাইরাস তার স্বামীর শরীরে ছড়িয়ে পড়ে। তার স্বামী তখন এক ধরনের সাধারণ জম্বিতে পরিণত হয়। বাধ্য হয়ে লিনা তার স্বামীকে নিজেই মেরে ফেলতে বাধ্য হয়েছিল। এই কথা বলতে বলতে লিনা কাঁদছিল। ঠিক তখনই বাইরে থেকে জিমের চিৎকার শোনা যায়। সে তখন ক্রেজি মোডে যাওয়ার উপক্রম। লিনা কাঁদতে কাঁদতে তাকে আউট হাউসের একটি ঘরে বদ্ধ করে দেয় এবং বাইরে বসে থাকে। ভিতর থেকে প্রচন্ড চিৎকার কান্না আর গর্জনের শব্দ আসতে থাকে কিন্তু সে দরজা খোলে না, শুধু কাঁদতেই থাকে। অধিক বেশি যন্ত্রণা হওয়ার কারণে জিম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে এবং কান্না করতে শুরু করে দেয়। লিনা ঘরের বাইরে চলে আসে এবং সে মেঝেতে বসে কান্না করতে থাকে। লিনার কান্না দেখে ইডেনের অনেক বেশি মায়া হয়। ইডেন লিনাকে ঘরের ভিতরে পাঠি দিয়ে সে দরজার বাইরে বসে থাকে এবং সে পাহারা দিতে থাকে জিমকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এখন সবাই হয়তো মনে করছিল যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে কিন্তু আসলে কোনো কিছু স্বাভাবিক হয়ে যায়নি। এখানে আবার একটা নতুন মজার ঘটনা করতে শুরু করছে। একদিন হঠাৎ লিনার মেয়ে বরফে খেলা করতে করতে সে অজ্ঞান হয়ে যায়। তার পুরনো সেই রোগটি আবার ভেসে ওঠে যার কোনো চিকিৎসা ছিল না। লিনার অনেক বেশি চিন্তা হওয়ার কারণ ছিল যে এই রোগের কোনো চিকিৎসকও এখন বেঁচে নেই এবং এর কোনো ওষুধও এই পৃথিবীতে বর্তমানে পাওয়া যাবে না। সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। এই সবকিছু দেখে ইডেন লিনাকে বলে তুমি জিমের মতো একেও সুপার জম্বিতে পরিণত করে দাও। লিনা না করে দেয় কারণ সে জিমের কাছে সেই প্রয়োগ করার ফলে তার স্বামীকে হারিয়েছে। এখন সে তার আর কোনো কিছু হারাতে চায় না। এইদিকে বদ্ধ ঘরের ভিতর থেকে জিম তার ক্রেজি অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসে। জিম আর তার মা দুজনে মিলে সেই মেয়েটির খেয়াল রাখতে শুরু করে দেয়। দিন এভাবেই কেটে যেতে থাকে। দেখতে দেখতে এমন একটি দিন চলে আসে যে ইডেনকে এই সবকিছু ছেড়ে এখন তার স্ত্রীকে খোঁজার জন্য চলে যেতে হবে। কিছুক্ষণ চলে যেতেই অনেকগুলো মানুষের একটি গ্রুপ সেখানে চলে আসে যারা তাদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছিল। আসলে তাদের মেয়ে একজনের সাথে পালিয়ে এসেছে আর আমরা মুভির শুরুতে যে দম্পতিকে মেরে ফেলতে দেখেছিলাম তার মধ্যেই তার মেয়ে ছিল। গ্রুপ লিডার তার লোকজনকে দিয়ে লিনার পুরো ঘর তল্লাশি করে কিন্তু সে তার মেয়েকে খুঁজে পায় না। তারা সবকিছু ঠিকঠাক মতো চেক করার পর সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু রাস্তায় প্রতিমধ্যে সে তার মেয়ের গাড়িটি দেখতে পায় এবং সে থমকে যায় এবং সে আবার ফিরে আসে লিনার ঘরে। আবার লিনার ঘরকে ভালোভাবে তল্লাশি করার জন্য সে বাকি সদস্যদের আদেশ দেয়। ইডেন লিনার বাসা থেকে যাওয়ার সময় সে প্রতিমধ্যে অজ্ঞান অবস্থায় পড়েছিল। গ্রুপের সদস্যদের পায়ের শব্দে ইডেনের ঘুম ভেঙে যায় এবং সে খেয়াল করে দেখে যে অনেকগুলো লোক লিনার ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করছে। সে বুঝতে পারে যে লিনা এবং জিম অনেক বড় বিপদে পড়েছে। ইডেন এক মুহূর্ত দেরি না করে সে দৌড়াতে দৌড়াতে লিনার ঘরের ভিতরে যেতে চায় এবং সে দেখে যে গ্রুপের সদস্যরা লিনার উপর অনেক বেশি নির্যাতন করতেছিল। গ্রুপ লিডার লিনাকে বলতে থাকে যে আমার মেয়ে কোথায়, তুমি তাড়াতাড়ি বলো। গ্রুপ লিডার আসলে এই ঘরের মধ্যে তার মেয়ের হারিয়ে যাওয়া কিছু জিনিস খুঁজে পেয়েছে। এইদিকে ইডেন তাড়াতাড়ি রুমের ভিতরে ঢুকে এবং জিমকে নিয়ে সে একটি সোফার পিছনে লুকিয়ে পড়ে। ইডেন জিমের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে শুনে এবং সে বুঝতে পারে যে এই লোকগুলোর হাত থেকে লিনা ও তার ছেলেকে বাঁচাতে হবে। সে এক এক করে সমস্ত সদস্যদেরকে মারতে থাকে কোনো রকম শব্দ ছাড়াই। বাইরে থাকা সদস্যদের মারা হয়ে গেলে সে ভিতরে চলে আসে গ্রুপ লিডারের কাছে। গ্রুপ লিডারের কাছে আসতেই হঠাৎ চতুর্দিক দিকে কিছু সদস্য এসে এবং তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। এসব কিছু দেখে ইডেন কোনো রকম ভয় না পেয়ে একটি ছুরি দিয়ে নিজের গলায় সে আঘাত করে এবং সে মারা যায়। ইডেন আসলে জানতো যে সে মারা গেলেও সে জম্বিতে পরিণত হবে এবং সে তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু এবারের আঘাতটা এত বেশি ছিল যে সে তার সুপার জম্বিতে পরিণত হওয়ার আশঙ্কা ছিল। হঠাৎ ইডেন জম্বি ভাইরাসে পরিণত হয় এবং সমস্ত সদস্যদের এক এক করে মারতে শুরু করে দেয়। লিনা তখন বুঝতে পারে যে ইডেন তাদেরও ক্ষতি করতে পারে, তাই তারা একটা বন্ধ রুমের ভিতরে প্রবেশ করে এবং দরজা লাগিয়ে দেয়।
পরের দৃশ্যে সকালবেলা ইডেনকে খুব গুরুতর আহত অবস্থায় বরফের মধ্যে পড়ে থাকতে দেখি, যেখানে তার হাতের মধ্যে একটি পায়ের অংশ ছিল। ইডেন তাড়াতাড়ি উঠে যায় এবং তার বন্দুকটি নিয়ে সে আবার ঘরের ভিতরে প্রবেশ করে এবং সে বুঝতে পারে যে সে অনেক মানুষকে মেরে ফেলেছে। ঘরের ভিতরে ইডেন লিনা ছেড়ে যাওয়া একটা চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল যে আমি এবং আমার বাচ্চারা দক্ষিণ দিকে আমরা যাচ্ছি এবং তুমিও দক্ষিণ দিকে যাওয়ার কথা, যদি আমাদের ভাগ্য থাকে তবে আবার আমাদের দেখা হবে। ইডেন তাড়াতাড়ি তার জামা কাপড় একটি ব্যাগের মধ্যে ভরাতে থাকে যাতে করে সে দক্ষিণাঞ্চলের দিকে যেতে পারে, কিন্তু সে দরজা থেকে বাইরে আসতেই সে দেখতে পায় যে গ্রুপ লিডারের মেয়েকে তারা মেরে ফেলেছিল সে জম্বিতে পরিণত হয়েছে এবং সে অন্য একটি জম্বি শরীরের অংশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ইডেন বুঝতে পারে যে মৃত সকল ব্যক্তিরা জম্বিতে পরিণত হয়েছে। এসব দেখাতে দেখাতে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।